সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে ঘিরে যেন নতুন করে শুরু হলো এক রাজনৈতিক বিতর্ক। এমন একজন মানুষ যার বক্তব্য একসময় রাজপথে আলোড়ন তুলত, যারা নেওয়া সিদ্ধান্ত নিয়ে ক্ষমতার অন্দরমহলেও তৈরি হতো নানা আলোচনা। সেই আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস এখন পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক কৌতূহলের কেন্দ্র। কারণ স্ট্যাটাসটি ভাষা ছিল এমন যা অনেকের কাছে অপ্রত্যাশিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। তিনি আগেও বলতেন এবং এখনো বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত 1991 সালের বাংলাদেশের স্বাধীনতা অর্জন হতো না। 1948 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধিকার আন্দোলনে শেখ মুজিবুর রহমানের অবদানে তিনি অনস্বীকার্য এবং অতুলনীয় হিসেবেই উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। এই একটি বক্তব্য যেন মুহূর্তের মধ্যেই বদলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার গতিপথ। কারণ প্রশ্ন উঠছে, যে রাজনৈতিক পরিবর্তনের সময় আসিফ নজরুল নিজেই ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, সেই পরিবর্তনের পর বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এমন শ্রদ্ধাভরা বক্তব্য দেওয়ার পেছনে কি কেবল ইতিহাসের প্রতি অবস্থান, নাকি এর মধ্যে রয়েছে আরও কোনো রাজনৈতিক বার্তা? প্রশ্নটি আরও জোরালো হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে পুরনো রাজনীতির পরিচয়, নতুন রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণ সবকিছু নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সেই পরিস্থিতিতে আসিফ নজরুলের এই বক্তব্যকে অনেকে সাধারণত একটি ফেসবুক স্ট্যাটাস হিসেবেই দেখছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষ মনে করছেন এটি ইতিহাসের একটি বাস্তবতাকে স্বীকার করার বক্তব্য, তাদের যুক্তি রাজনৈতিক বিরোধিতা আর ইতিহাসের মূল্যের এক বিষয় নয়। শেখ হাসিনার শাসনের সমালোচনা করা এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা স্বীকার করা, দুটির অবস্থান পরস্পর বিরোধী হওয়ার কথা নয়। কিন্তু অন্য একটি পক্ষ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের প্রশ্ন, শেখ হাসিনা সরকারের পতনের পর যখন আওয়ামী লীগকে ঘিরে নতুন দেশের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তখন বঙ্গবন্ধুর প্রতি এমন শ্রদ্ধা প্রকাশের পেছনে কি কোনো কৌশল রয়েছে? কেউ কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত হিসেবেও দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, এটি কি ভবিষ্যৎ রাজনীতির পরিস্থিতির জন্য এক ধরনের নিরাপদ অবস্থান তৈরির চেষ্টা? সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো গুরুতর অভিযোগও ছড়িয়ে পড়েছে। একটি পক্ষ দাবি করছে আসিফ নজরুল নাকি শুরু থেকে বৈপ্লবিক পরিবর্তনের পক্ষে ছিলেন না। তাদের বক্তব্য, 5 আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর যে ধরনের বিপ্লবী সরকার গঠনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা নষ্ট করার ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকা ছিল, বিশেষ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে পুরনো আইন কাঠামোর মাধ্যমেই নতুন সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী এই কাঠামোর পেছনে আসিফ নজরুলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত অভিযোগ এবং রাজনীতির দাবি, এগুলো প্রতিষ্ঠিত সত্য হিসেবে বিবেচনা করার আগে নিরপেক্ষ তদন্ত এবং প্রমাণের প্রয়োজন রয়েছে। আসিফ নজরুল নিজেও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এর মধ্যে বিতর্ক আরও ঘনীভূত করেছে তার ফেসবুক স্ট্যাটাসের আরও একটি অংশ। সেখানে তিনি শেখ হাসিনার শাসনকে নিকৃষ্ট ফ্যাসিবাদ হিসেবে উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা নিজের নিষ্ঠুর শাসন চাপিয়ে দেওয়ার জন্য তার বাবাকে যথেষ্টভাবে ব্যবহার করেছে। তার বক্তব্য অনুযায়ী এর ফলে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বঙ্গবন্ধু জনগণের একটি অংশের কাছে প্রতিপক্ষ হিসেবে পরিণত হয়েছেন। অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার কঠোর সমালোচনাও রয়েছে। তবু প্রশ্ন থামছে না, বরং আরও বাড়ছে, কারণ এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন আসিফ নজরুল নিজেই নানা অভিযোগ এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছেন। তার উপদেষ্টা থাকার সময় ক্ষমতার অপব্যবহার, ঘুষ, লেনদেন, বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে অভিযোগের সামনে এসেছে, সেগুলো নিয়েও চলছে আলোচনা। সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবীর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। অভিযোগগুলোর মধ্যে বলা হচ্ছে, আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাব রেজিস্ট্রার বদলি, বিচারক পদোন্নতি এবং বিভিন্ন স্পর্শকাতর ফাইল অনুমোদনের সঙ্গে আর্থিক লেনদেনের একটি সিন্ডিকেট কাজ করছে। আরও অভিযোগ উঠেছে, আইন মন্ত্রণালয়ের অধীনে 2.5 শতাধিক সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে নীতিমালা উপেক্ষা করে তার ব্যক্তিগত PS শামসুদ্দিন মাসুমের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লেনদেনেরও ব্যবস্থা করা হয়েছিল। তবে এইসব অভিযোগের কোনোটি প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা যায় না। আসিফ নজরুলের এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং জঘন্য মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। তার বক্তব্য, জীবনে
পেছনে তিনি একটা টাকারও অন্যায় সুবিধা নেননি। ফলে অভিযোগ পাল্টা অভিযোগ এবং তদন্তের দাবি সব মিলে বিষয়টি এখনো রাজনৈতিক এবং আইনি বিতর্কের পর্যায়ে রয়েছে। কিন্তু এখানে নতুন একটা প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি যখন একদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করছে, অন্যদিকে শেখ হাসিনার শাসনের কঠোর সমালোচনাও করছে, আবার একই সময়ে তার নিজের সাবেক দায়িত্বকাল নিয়ে নানা অভিযোগ সামনে আসছে, তখন সাধারণ মানুষের কাছে তার রাজনৈতিক অবস্থান কিভাবে মূল্যায়িত হবে? এটা কি কেবল ইতিহাসকে ইতিহাসের জায়গা থেকে দেখার চেষ্টা, নাকি পরিবর্তন রাজনীতির বাস্তবতার মধ্যে নিজের অবস্থান পুনর্নির্ধারণের একটি কৌশল? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এমনই প্রশ্ন ঘুরছে। কেউ বলছে রাজনৈতিক বিরোধিতা থাকলে ইতিহাস সত্য স্বীকার করা উচিত নয়, আবার কেউ মনে করছেন রাজনৈতিক অবস্থান পরিবর্তন কিংবা নতুন কোনো সমীকরণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এদিকে আরও একটি দাবি ক্রমে জোরালো হচ্ছে, আসিফ নজরুলের সময়কালে প্রশাসনিক সিদ্ধান্ত, ঘুষ দুর্নীতির অভিযোগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ ভূমিকা নিরপেক্ষ এবং কঠোরভাবে তদন্ত করা হোক। যারা এই দাবি তুলছে তাদের বক্তব্য, রাজনীতির পরিবর্তনের পর কে কোন ভূমিকায় ছিলেন, কোনো সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল এবং সেসব সিদ্ধান্তের পেছনে কার কি ভূমিকা ছিল, সবকিছুই স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় সম্ভাবনা এটাই, কে সত্যিকার অর্থে বন্ধু, কে রাজনীতির প্রতিপক্ষ, আর কে সময়ের সঙ্গে নিজের অবস্থান বদলে নেওয়ার মুখোশ ধরে রয়েছে। 15ই আগস্টের এই স্ট্যাটাসকে, সেই পুরনো প্রশ্নকে যেন নতুন করে সামনে নিয়ে এসেছে। আসিফ নজরুলের বক্তব্যে ঐতিহাসিক মূল্যায়ন এক বিষয় নয়, আর তাকে ঘিরে ওঠা রাজনৈতিক এবং দুর্নীতির অভিযোগ আরও একটা বিষয়। এই দুই দিককে আলাদা করে দেখা কি সম্ভব, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অভিযোগের সত্যতা নির্ধারণ করবে তদন্ত, আর রাজনীতির অবস্থানের প্রকৃত অর্থ হয়তো নির্ধারণ করবে সময়। তবে একটা বিষয় স্পষ্ট, আসিফ নজরুলকে ঘিরে বিতর্ক শেষ হয়নি, বরং 15ই আগস্টের এই বক্তব্যের পর তা আবারও নতুন মাত্রা পেয়েছে। ইতিহাস, রাজনীতি, ক্ষমতার পালাবদল, অভিযোগ এবং ভবিষ্যতের সম্ভাবনা, রাজনীতির সমীকরণ, সবকিছু মিলেই এখন তার প্রতিটি বক্তব্যই হয়ে উঠেছে আলোচনার বিষয়। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাকে মানুষ কিভাবে দেখবে তার উত্তর সময় বলে দেবে। প্রিয় দর্শক, পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসিফ নজরুলের বক্তব্যকে কি আপনি ইতিহাসের প্রতি একটি অবস্থান হিসেবে দেখবেন, নাকি এর মধ্যে রাজনীতির কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দেখতে পাচ্ছেন? আপনার মতামত অবশ্যই মন্তব্যের ঘরে জানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলোর গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।